ভারত মহাসাগর বেষ্টিত একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য দেশ এই মালদ্বীপ। পৃথিবীতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত যে কয়টি দেশ রয়েছে, মালদ্বীপ তার মধ্যে অন্যতম। এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবেও পরিচিত। বর্তমানে সম্পূর্ণরূপে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এই দেশটি। সমুদ্রপৃষ্ঠ হতে এর গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। প্রায় 1200 ছোট বড় প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। এজন্য একে এক কথায় দ্বীপরাষ্ট্র বলা হয়ে থাকে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল দেশ এটি। 90,000 বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে মানুষের বসবাস মাত্র 5 লক্ষের কিছু ওপরে। তার মধ্যে প্রায় 3 লক্ষ লোকের আবাসস্থলই হচ্ছে এর রাজধানী হিসেবে খ্যাত মালে শহরে। মাত্র 9.27 বর্গ কিলোমিটারের ছোট্ট এই শহরে পুরো মালদ্বীপের প্রায় 70% লোক বসবাস করে। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর এই মালে। এতটা ঘনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও চারিধারে অপূর্ব সুন্দর নীলাভ সমুদ্র জল বেষ্টনের পাশাপাশি শহরটিকে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর করেও গড়ে তোলা হয়েছে। এই শহরের প্রতিটি স্থাপনা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থায়ও রয়েছে যথেষ্ট পরিমাণে আভিজাত্য এবং আধুনিকতার ছোঁয়া। মালদ্বীপে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রথম রাত্রিযাপনটা উত্তর মালে অ্যাটলের দক্ষিণে পুনরুদ্ধারকৃত দ্বীপ শহর হুলুমালেতে অবস্থান করে। এর একটি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ হতে সরাসরি সকালের ফ্লাইট পাওয়া গেলেও শ্রীলঙ্কায় ট্রানজিট হয়ে ফ্লাইটগুলো সাধারণত মালদ্বীপের লোকাল টাইম সন্ধ্যা 7টা হতে 7:30 নাগাদ পৌঁছায়। বাংলাদেশের লোকাল সময় হতে মালদ্বীপ প্রায় 1 ঘন্টা পিছিয়ে, অর্থাৎ বাংলাদেশে যদি এখন রাত 8টা বাজে, তবে মালদ্বীপে হবে রাত 7টা। যেহেতু বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের কথা চিন্তা করে বেশিরভাগ মানুষই শ্রীলঙ্কায় প্রায় কয়েক ঘন্টা ট্রানজিট নিয়ে আনুমানিক সন্ধ্যা 7টা 7:30 নাগাদ মালদ্বীপ এয়ারপোর্টে এসে পৌঁছায়, তাই এয়ারপোর্ট সংলগ্ন খুব কাছাকাছি অবস্থিত কোথাও থাকার চেষ্টা করে। আর সেক্ষেত্রে হুলুমালে হচ্ছে বেস্ট চয়েস। তাই প্রথম রাত্রি যাপনটা হুলুমালেতে করে পরের দিন সকালবেলা অন্য কোনো দ্বীপ, বিশেষ করে মাফুসি দ্বীপের উদ্দেশ্যেই যাত্রা করে আমাদের এই সার্কভুক্ত অঞ্চলের বেশিরভাগ মানুষ। আমরা আমাদের এই ভ্রমণ প্যাকেজটিও সাজিয়েছি 5 রাত মালদ্বীপে থাকবো বলে। এই 5 দিন কতটা সাশ্রয়ী খরচে এবং সাধ্যের মধ্যে এই দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, সংস্কৃতিকে স্পর্শ করতে পারবো তা আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আমরা প্রথম পুরো একটি দিন হুলুমালেতে থাকব এবং পুরো মালে শহরের প্রথম এবং দ্বিতীয় ফেজটিও ঘুরে দেখব। আসলে রাত করে হোটেলে পৌঁছে হোটেলের পরিচিতি পর্বটি আর ক্যামেরাবন্দি করা হয়নি, তাই খুব সকালে হোটেলের রিসিপশন রুমটির ভিডিও ধারণ করছি। আমাদের হোটেলের নাম পাইন লজ। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং এয়ারপোর্টের খুব কাছেই অবস্থিত এই হোটেলটি। খরচাদির বিষয়ে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোটেল থেকে বের হয়ে 2-1 মিনিট হাঁটলেই এই নীলাভ সমুদ্র সৈকত চোখে পড়ে। সমুদ্রের এই অদ্ভুত সুন্দর নীলাভ জলরাশি আমাকে বেশ মুগ্ধ করেছে। একদম ধবধবে সাদা। এটাই আমার কাছে মনে হয় মূল পার্থক্য, যে কারণে এখানের পানি এই এতটা নীল, এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার। অথচ আমাদের দেশের বালি, নিচের তীরবর্তী বালি কখনোই এরকম না। সমুদ্র সৈকতে কিছু সময় কাটিয়ে আমরা এখন খুঁজে বেড়াচ্ছি সকালের নাস্তা কোথায় করা যায়। একজনকে জিজ্ঞেস করাতেই সে বলল 100 গজ সামনে ওই মসজিদের পাশেই একটি বাংলা রেস্তোরাঁ আছে। যদিও আমি দেশের বাইরে আসলে বাংলাদেশের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু আমার বাকি 2 ভ্রমণ সঙ্গীদের ইচ্ছায় এখানটাতেই খেতে ঢুকলাম।
বলতে গেলে পরিচিত হতেই ঢুকলাম। এই ছিল খাবার মেনু। বলাই বাহুল্য দাম তুলনামূলক অনেক বেশি আমাদের দেশের তুলনায়, যেহেতু সব কিছুই এখানে প্রায় ইম্পোর্ট করতে হয়। নাস্তা শেষ করে এই মসজিদের পাশেই একটি তামিল রেস্তোরাঁয় ঢুকলাম প্রথমবারের মতো মালদ্বীপের চায়ের স্বাদ নিতে। মজার ব্যাপার হলো, এই দক্ষিণ ভারতীয় এই রেস্তোরাঁয় চায়ের সাথে এক ধরনের খুব পাতলা রুটিও সার্ভ করে। চাটিও মোটামুটি বেশ ভালোই ছিল, রুটি দিয়ে চা খেতেও মোটামুটি ভালোই লাগছিল। তো চা এবং নাস্তা পর্ব শেষ করে আমরা এখন একটি সিম নেয়ার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি মোবাইল অপারেটরের শপে সন্ধান পেলাম। এটা হচ্ছে ধীরাগু। এছাড়াও ধীরাগু ছাড়াও এয়ারপোর্টেও একটি মোবাইল সিম ফ্রিতে দেওয়া হয়, কিন্তু সবাই বলল যে ওইটার থেকে ধীরাগুর নেটওয়ার্ক এবং কল রেট বা প্যাকেজগুলো মোটামুটি বেটার। তো যাই হোক, আমরা ধীরাগু থেকে আমরা 1 সপ্তাহের একটি প্যাকেজ সহ সিম নিয়েছি। যেটা নিয়ে আমরা পুরো শহরটি যেহেতু আজকে আমরা ঘুরে বেড়াবো, সেই উদ্দেশ্যে আমরা এই বাস স্টপেজে এসে অপেক্ষার প্রহর বেশিক্ষণ না করতেই আমরা বাসে চলে আসলো। বাসে উঠে বসলাম। 10 রুপিয়া করে আমরা আসলে প্রত্যেকেই আমাদের ক্রেডিট কার্ড দিয়ে বাসে টিকিট কাটার একটা সিস্টেম আছে, সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা বাসে টিকিট কেটেছি। তো এই বাসটি দোতলা। তো দোতলা বাসের ওপরের ডেক থেকে আমরা মোটামুটি শহরটার ডান এবং বামের দৃষ্টিনন্দন যে সমুদ্র তীরবর্তী যে ভিউগুলো, এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এতটা পরিচ্ছন্ন এবং এতটা সুন্দর, আসলে এটা ছবিতে কতটুকু আমি বোঝাতে পারছি আমি ঠিক জানি না। এবং খুবই পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোথাও কোনো নোংরা ময়লা আবর্জনা নেই। অনেকেই আমরা করি কি, যে কোনো একটি দেশে ঘুরতে গেলে অথবা যে কোনো একটি শহরে গেলে পরে আমরা নির্ধারিত কিছু জায়গাকে পছন্দ করে সেই জায়গাগুলোতেই আমরা ঘুরতে বের হই। কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে আমি ভিন্ন একটি শহরে এসেছি, ভিন্ন একটি কালচার দেখছি। এখানকার আমি পথে যেতে যেতে কিন্তু অনেক কিছু বোঝা যায়। এখানের বাড়ি ঘরগুলোর অবস্থা কেমন, কি পরিমাণ হাইটের ম্যাক্সিমাম আবাসিক বাসাগুলো থাকে এবং তাদের জীবনযাত্রার মান কেমন, সেটাও কিন্তু আসলে রাস্তার দুপাশে চলতে চলতে অনেক কিছুই বোঝা যায়। সকাল সকাল অনেক মানুষ অফিসের জন্য বা যার যার কর্মস্থলে যাওয়ার জন্য রওনা হচ্ছে। আমরা এখন যতটুকু বুঝতে পারছি যে একটি রাস্তার পাশে একটি পার্ক দেখতে পাচ্ছি। সেই পার্কটির একটি মজার ব্যাপার হচ্ছে, কোথাও কোনো রাফলি কার পার্কিং নেই। মানে যেখানে কার পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে সেখানেই কার পার্কিং। এবং সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টি দেখলাম, আমি অলরেডি 2টা স্টপেজ পার হয়েছি, এইমাত্র একটি স্টপেজে এসে কিন্তু থেমেছিল গাড়িটা। সেই স্টপেজের নির্ধারিত বাস স্টপেজ লেখা অংশটির মধ্যেই বাস থামবে এবং নির্ধারিত প্যাসেঞ্জারগুলো সেই জায়গা থেকে নির্ধারিত সময়ের মধ্যে বাসে উঠবে এবং কিছুক্ষণ পরপরই বিভিন্ন নাম্বারের বাস আসলে যাতায়াত করে। যেমন আমরা এই বাসটিতে উঠেছি, আমরা হুলুমালে থেকে মালে শহরে যাব, এই চিন্তা থেকে আমরা এই বাসটিতে আমরা উঠেছি এবং আমরা এই খোঁজ খবরটি অবশ্যই নিয়েছি, যেহেতু এখানে একটি মজার ব্যাপার হচ্ছে প্রচুর বাঙালি আসলে এই মালদ্বীপে অবস্থান করে। আসলে যেটা বলছিলাম যে প্রচুর বাঙালি যে অবস্থান এই মালদ্বীপে, শুধু মালদ্বীপে এর হুলুমালে বা মালে সিটির কথাই বলবো না, যেসব দ্বীপগুলো বা যেসব আইল্যান্ডগুলোতে বেশিরভাগ পর্যটকের
যাতায়াত হয়। সবগুলো আইল্যান্ডেই যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং এই সার্কভুক্ত বেশ কিছু দেশের মানুষের আধিক্যই এখানে সবচাইতে বেশি লোকাল মানুষের তুলনায়। তো যাই হোক, সৌন্দর্য, চারিধারের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা যাচ্ছি এবং এতটা ছিমছাম, এতটা সুন্দর, মানে কোথাও কোনো আপনার কি বলবো যে কোথাও কোনো ধরনের ময়লা আবর্জনার কোনো অস্তিত্ব আমি এখন পর্যন্ত চোখে পড়েনি। আরেকটি সুন্দর বিষয় লক্ষ্য করলাম যে নির্ধারিত কিছু দূর পরপর একটি ছোটখাটো এক ধরনের ধাবার মতো থাকে, কিছুক্ষণ আগে যেটা দেখতে পাচ্ছিলেন। আর বলতে বলতে আমরা যেমন এখন একটি স্টেডিয়াম অতিক্রান্ত করছি। আসলে এই পাবলিক ট্রান্সপোর্টে করে শহর ভ্রমণের এটাই একটি অন্যতম সৌন্দর্য বা অন্যতম মাহাত্ম্য, যেটা হচ্ছে যে অনেক কিছু হয়তো জানা থাকে না যে কোথায় কি আছে। তো এখানে যে একটি স্টেডিয়াম পড়বে সেটাও আমাদের আসলে জানা ছিল না। বলতে বলতেই একটি সুন্দর, অত্যন্ত সুন্দর, মানে এটা শুধু সুন্দর বললে ভুল হবে, এত সুন্দর একটি পার্ক। আমি জানি না এটা কি সেন্ট্রাল পার্ক কিনা, তবে অনেকে বাসে বলতে শুনছি, অনেক বাঙালিও আছেন এই বাসে, যে এটি সেন্ট্রাল পার্ক হতে পারে। ওনারাও সম্ভবত আমাদের মতোই প্রথম আসছেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রচুর বাঙালি আমাদের দেশের, বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, চিটাগং, এই বেল্টের ভাগ মানুষের সাথে আসলে আমি এই অল্প সময়ের মধ্যে কথা হয়েছে। আমার ঠিক পেছনেই একজন ভদ্রমহিলা বসেছেন। উনি বিভিন্ন বিষয় আমাদেরকে দেখাচ্ছিলেন। উনি আসলে এখানে দীর্ঘদিন ধরেই আছেন বলে মনে হচ্ছে। তো ওনার পারমিশন নিয়েই আসলে আমি ওনার সাথে কিছু কথা বলবো এবং আপনাদেরকেও শোনাবো। কত বছর আসছেন? আমি এসি 15 বছর হয়ে গেছে। এর মাঝে একবারও যান নাই? না, গেছি না, বাচ্চা কাচ্চা আছে না, ও সবাই পোলা আছে না, স্বামী আছে না এখানে? এখানে। ও, এখানে কি করে ওরা? ওরা কাজ করে, আমার পোলায়, বড় পোলায় কাজ করে ইয়ে ইয়া, মানে কি জানি কয়, এই যে গিরি মিরি বানাই ও, আপনারা তাহলে এখানে সেটেল? আর আমার স্বামী কাজ করে মিলে। তো এটাই তো সুন্দর জায়গা, আপনার বাড়িতে যাবেন কেন? বাড়িতে যাওয়ার মতো না, দেশের মানুষ কি খাওয়া যাইব, দেশও তো যাইতেই। ঠিক আছে। এই যে দর্শক বন্ধুরা দেখছেন, বাড়ির টানে, নারীর টানে যতই বিদেশে থাকো, আসলে একটা সময় তাদের চলে যেতে হয়। দেশও তো যাওয়া লাগবে, দেশও তো না গেলে সিটিজেনশিপ দেন, ঠিক আছে। এখানে আপনারা কি 1 বছর করে ভিসা পান? ভিসা 2 বছরের। পরে মনে করেন মালিক ভালো হইলে 1 বছর পর পর দেয় আর কি। আর যদি মনে করেন মালিক তেমন বেশি সুবিধা না হইলে 2 বছর, 3 বছর। আমরা এখন শহরের মাঝখান থেকে আমরা এখন শহরের মধ্যবর্তী অংশ থেকে আস্তে আস্তে চলতে চলতে একদম সমুদ্রের তীরবর্তী রাস্তা ধরে আমরা ছুটে যাচ্ছি। একটি বোঝা যাচ্ছে একটি দীর্ঘ লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে, মোটামুটি বেশ কয়েক মিনিট সময়ের। যেতে যেতে কত সুন্দর কিছু জিনিস এখানে দেখেন, কি প্ল্যান্ড ওয়েতে করা। আর রাস্তার আর তীরবর্তী যে ফ্লাড লাইটগুলো আছে, সেগুলোর প্রতিটাই এই যে সোলার প্যানেলের সাহায্যে এগুলোর বিদ্যুতের যে সংযোগটা পাচ্ছে সম্পূর্ণ, মানে আসলে কোনো বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বা পেইড যে বিদ্যুৎগুলো, সেগুলোর ওপর
নির্ভর করতে হচ্ছে না। প্রতিটি দীর্ঘ পথ, বেশ কয়েক কিলোমিটার পথ জুড়েই এই সোলার প্যানেলগুলো বসানো, যেগুলো থেকে হয়তো শুধুমাত্র এই ফ্লাড লাইটগুলোরই বিদ্যুৎ বা শুধু এগুলোরই বিদ্যুতের যোগানের বাইরেও হয়তো আরো অন্যান্য স্থাপনাতে হয়তো এগুলো সরবরাহ করা হয়। আসলে এভাবে যদি আসলে আমাদের দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড রৌদ্রের প্রখরতা থাকে, আমরা কক্সবাজার গেলেও আমরা দেখতে পারি, বা যে কোনো দেশের সি বিচ এর মানে সমুদ্রের তীরবর্তী অংশের কিন্তু প্রচণ্ড রকম সূর্যের তীব্রতা থাকে। এই লম্বা পথ জুড়ে যদি আমরা আমাদের দেশেও যদি এই ধরনের একটি প্ল্যান নেওয়া যেত, তাহলে আসলে খুবই ভালো হতো। আমাদের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এটা অনেক বড় একটি মাইলফলক হয়ে থাকতো। তো যাই হোক, আমরা আসলে মালদ্বীপের সৌন্দর্য, বিশেষ করে হুলু মালে টু মালে সিটিতে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি আজকে সারাটা দিন। তো ওই যে দেখা যাচ্ছে যে একটি ব্রিজ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই ব্রিজের কাছে পৌঁছে যাব। এই ব্রিজটি আসলে হুলু মালে এবং মালে সিটিকে কানেক্ট করেছে। তো আমি একটা বিষয় আহ, বলতে বলতে এখনই চমৎকার একটি দৃশ্য দেখেন, দুই পাশ থেকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে আসলে এই পথের ওপর পড়ছে। এই দৃশ্যটা এর আগেও বেশ কিছু সময় আমি দেখেছি, হয়তো সব ক্যামেরাবন্দি করতে পারিনি। আসলে এটা অসম্ভব সুন্দর। বলতে বলতে আসলে আমরা সেই কানেক্টিং ব্রিজ পার হয়ে মালে শহরের দিকে ছুটে যাচ্ছি। ওই যে বাসে যে আন্টির সাথে পরিচয় হলো, উনি আমাদেরকে যথেষ্ট গাইড করছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই যে দূরে দেখা যাচ্ছে মালে সিটি, আমরা হয়তো উনিও ওইখানেই নামবে। উনি আসলে আমাদেরকে ওইখানে আমরা যেখানে ড্রপ করলে ভালো হয়, উনি সেটা আমাদেরকে সাথে নিয়ে নামবেন, এমনটি বলেছেন। তো এটা আমাদের জন্য আসলে একটি খুবই উপকারও হয়েছে বই কি। তো আসলে আমি একদম স্টাক হয়ে গেছি, আসলে কি বলবো। চারিদিকের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, এটা আসলে বলে বোঝানোর মতো না। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ছোট ছোট, ওইগুলোও কিন্তু এক একটি আইল্যান্ড বা প্রাইভেট আইল্যান্ড, যেগুলোকে আমরা বলে থাকি, হয়তো সেরকমই কিছু। আমি এর বেশি জুম করতে পারছি না এই মুহূর্তে। ওই যে একটি গেট, এই গেটটি আসলে শেষ প্রান্ত এই ব্রিজের, মসজিদের মতো করে যে একটি গেট দেখা যাচ্ছে, এইটি পার হলেই মোটামুটি আমরা মালে শহরের কাছে হয়তো পৌঁছে যাব। তবে এইটুকু যাত্রা পথে আমি কোনো রকমের ট্রাফিক সিগন্যাল বা কয়েক সেকেন্ডের জন্য কোনো জ্যাম পাইনি। জাস্ট রোড ক্রসিংয়ের যে কিছু সময় ওয়েট করতে হয়, তাও 2-4 সেকেন্ড, এর বেশি খুব বেশি সময় না। এইরকম রাস্তার পাশ ধরে এভাবে স্পিড বোটগুলো বেঁধে রাখা, আসলে এটা একটা ছবির মতো মনে হয়। মালদ্বীপ যে আসলে কতটা সুন্দর, কতটা প্রকৃতিগতভাবেই সুন্দর, সেই সাথে এর ব্যবস্থাপনা বা সরকার প্রধান যিনি আছেন, এই ব্যবস্থাপনা, এটি আসলে মানে স্বীকার না করে উপায় নেই, এতটাই চমৎকার। তো বলতে বলতে আমরা বাস থেকে নেমে পড়েছি অলরেডি। আমাদেরকে আন্টি বলে দিচ্ছে কন্ডাপল্লী স্টেশন কোন দিকে। আমরা অবশ্য দুপুর হয়ে যাচ্ছে, লাঞ্চের জন্য আমরা কোথাও হয়তো যাব। উনি আমাদের যতটুকু পারছেন, ওনার বাসায় হয়তো এদিকেই, ওনার সাথে সাথে আমরা যাচ্ছি। এই যে ব্যাংক অফ মালদ্বীপ দেখতে পাচ্ছেন মালে সিটিতে, আমরা এর অপোজিটেই এই যে একটি কি বলবো ফাস্ট ফুড শপ, এই শপটিতে এসেও এখানেও আমার এখানে যে ওনার আর প্লাস এখানে যে সার্ভিসের
যে মানুষগুলো রয়েছে প্রত্যেকেই আসলে বাংলাদেশি। তো আমরা আসলে ইংলিশে কথা বলার চেষ্টা করতে গিয়েও আসলে আমাদের সেটা কথা বলার প্রয়োজন হয় না। কারণ আমাদের স্বজাতীয় ভাইদেরকে দেখলে তো আসলে কিছুটা বোঝা যায়। যখনই তাকে কোয়েশ্চেন করি, "আর ইউ বাংলাদেশি?" সে সাথে সাথেই রেসপন্স করে। তো এই ফাস্ট ফুড শপে মোটামুটি বেশ কিছু আইটেম আমরা টেস্ট করেছি। এটা দিয়ে আমাদের লাঞ্চ আমরা শেষ করেছি। তো এই যে একটি স্কুল দেখতে পেলাম, আসলে এই প্রথম আমি একটি স্কুল দেখতে পাচ্ছি, রিয়া স্কুল। তো এটা মালয়েশ সিটিতে। তো আমরা যে আন্টি আমাদেরকে কিছুটা সময় বাস থেকে আমাদেরকে গাইড করেছেন, উনি আসলে আমাদেরকে এই মালয়েশ শহর থেকে, বিশেষ করে এই আম কি বলবো? এই আ স্টেশন থেকে, এই জেটি থেকে এই জাহাজ যোগে আসলে একটি নিকটবর্তী দূরত্বে ২০-২৫ মিনিট সময় লাগে একটি দ্বীপের কথা বললেন, যেটা একটি বিলিঙ্গিলি দ্বীপ। আসলে উনি এটাকে এখানকার লোকাল ভাষায় বিলিঙ্গিলি দ্বীপ বলেছিলেন। তো যাই হোক, আমরা এই স্টেশনে এসে এটা দেখতে পেলাম যে বিলিঙ্গিলি দ্বীপে আমরা এই নির্ধারিত টিকেটের বিনিময়ে টিকেট ফেয়ার টাও খুবই সীমিত। আসলে এই পাবলিক ট্রান্সপোর্ট এটা স্থলে হোক বা জলে হোক মোটামুটি অনেক কম খরচেই যাতায়াত করা যায়। তো আমরা আধা ঘন্টার মধ্যেই এই এই যে কাঙ্ক্ষিত আমরা যেই দ্বীপে যেতে চাচ্ছি সেখানে পৌঁছে এ গিয়েছি অলরেডি। তো আমরা এখন ওই দ্বীপের এসে পৌঁছালাম। তো এইটা আসলে কেউই আমাদেরকে এর আগে কখনো বলেনি। কিন্তু ওই আন্টির সাথে পরিচয় না হলে হয়তো আমাদের এখানে আসা হতো না। আমরা এই মালয় সিটিটা ঘুরেই হয়তো আমরা কি বলে, পরের দিন মাফুসিতে আমরা যাবো। মাফুসি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করব। যতটুকু পারি তথ্যপত্র দিয়ে আপনাদের জানার এবং এখানে ঘুরতে আসার ব্যাপারে যতটুকু সম্ভব সহযোগিতা হয়তো হবে আমার এই ভিডিও থেকে আপনারা। আমরা নর্মালি মালদ্বীপে আসলে বেশিরভাগ মানুষই আসলে হুলুমালে এবং মাফুসি এই দুইটা দ্বীপের কথাই বেশি শোনা যায়। কিন্তু ইভেন আমরা আসার আগেও আমরা এই দুইটা দ্বীপের ব্যাপারেই জানতাম। তো অনেক দ্বীপ আছে যে আমরা জানি যে অলমোস্ট ১২০০ দ্বীপ টোটাল মালদ্বীপের মধ্যে আছে। তার মধ্যে আমরা এখন যেই দ্বীপটা অবস্থান করছি এটা হচ্ছে বিলিঙ্গিলি দ্বীপ। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে মালে শহর, ওই শহরের ওই প্রান্ত থেকে আমরা ফেরি যোগে 3.25 মালদ্বীপিয়ান রুফায়ার বিনিময়ে আমরা এই বিলিঙ্গিলি দ্বীপে এসেছি। এই দ্বীপটাও অত্যন্ত সুন্দর। এর চারপাশটায় আপনার এক ধরনের বাঁধ দিয়ে ঘেরা। এটার একমাত্রই যাতায়াত ব্যবস্থা হচ্ছে ফেরি বা স্পিড বোট এই জাতীয় কিছু। তো এই দ্বীপটাতেও আপনারা একটু খুবই অল্প সময়ের মধ্যে ওই মালে শহর থেকে এখানে আসতে আপনার আনুমানিক ১৫ মিনিটের মতো সময় লাগে ফেরি যোগে। তো অবশ্যই আপনারা যদি মালে শহরে থাকতে আসেন, এই একটা পরন্ত বিকেলে আপনারা এই দ্বীপটাতে এসে ঘুরে যাবেন। আশা করছি ভালো লাগবে। অত্যন্ত স্বচ্ছ পানি, নিচে তলদেশে, পানির তলদেশে মনে হচ্ছে যে একটি ন্যাচারাল অ্যাকোরিয়ামের মতো মনে হচ্ছে। অবগতির জন্য জানাচ্ছি, এখানে
চাপা কলা এক পিস 4 রুপিয়া, এখানে কেজি হিসেবে বিক্রি হয়, কেজি 55 রুপিয়া। এই মিল্কশেকগুলো ভ্যানিলা, স্ট্রবেরি এবং চকলেট ফ্লেভারে হয়, 11 রুপিয়া করে। এই পুরো ভিলিঙ্গিলি আইল্যান্ডের দৈর্ঘ্য খুব সম্ভবত 2 থেকে 3 কিলোমিটারের বেশি হবে না। তো এই আইল্যান্ডের যে স্থায়ী অধিবাসী যারা আছেন, এখানেও কিছু বাঙালি আছেন, তারা আসলে এই বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন। বাচ্চারাও স্কুলে যায় এই বাসে করে। এই বাস স্টপেজটাও আসলে দেখতে অদ্ভুত। আমরা আসলে অপেক্ষা করছি এখন এই বাস স্টপেজে এভাবে দোলনায় বসে আমরা এখান থেকে বাসে করে আমরা যাব সেই ফেরিঘাটে, সেখান থেকে আমরা মালে সিটিতে যাব। সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান হচ্ছে, তো আমরা আজান শুনি। أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على মালে শহরটি যেমন পরিকল্পিত বা পুরো মালদ্বীপটি যেমন পরিকল্পিত, তেমনি এই ধরনের খেলার মাঠও বেশ কিছু আমার চোখে পড়েছে, বেশ সুন্দরভাবে পরিকল্পিতভাবে গোছানো। তো যাই হোক, এই মালে শহর থেকে আমরা আবার একটি এই বাস যোগে আমরা মালেরই আরেকটি নতুন অংশ ফেজ 2-তে চলে এসেছি। ফেজ 2টি আসলে মূলত একটি নতুন শহর। এখানে বেশ তুলনামূলক হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে। এটা একটি শহরের এক্সটেনশন বলা যায়। তো আমরা আসলে ফেজ 2-তে নেমেই আসলে একটু তৃষ্ণা নিবারণের জন্য আসলে এই সুপার শপে এসেছি। কোল্ড ড্রিঙ্কসের কিনতে আসলে কথা বলছি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আবার আমাদের হোটেলের প্রাঙ্গণের কাছে যাওয়ার পথেই আসলে আমরা এই বাংলাদেশ হাই কমিশনের দেখা পাই। তো বলতে আমরা এই যে ডিনার পর্বের আসলে এসেছি একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এইটি একটি শ্রীলঙ্কান ডিশ, কটকো নাম। এটা আসলে সবাই আসলে মালদ্বীপ অথবা শ্রীলঙ্কায় আসলে প্রত্যেকেই আশা করব এটি ট্রাই করবেন। এটি খুবই সুস্বাদু একটি ডিশ। খাওয়ার টেবিলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।